আজকে আমাদের শামীম ভাই থাকবে না। শামীম ভাই তো ক্লাস করবে না, এবং ইভেন আর দু একজন যদি মিসিং হয় সেক্ষেত্রে আমাদের ক্লাসটা রেকর্ড হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মুশফিক ভাই গ্রুপে SMS দেন তো। সবাই কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। সৈকত ভাই, সৈকত ভাই ভালো আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের মুন্নি আসলে তো শুরু করা যায় তো। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? আমরা গতদিন কত ধারা পর্যন্ত পড়িয়েছিলাম? গতদিন কত ধারা পর্যন্ত পড়িয়েছিলাম? একটু জোরে বলেন। 35 ধারা পর্যন্ত পড়ি। 35 ধারা পর্যন্ত। যদিও আমার মনে থাকে, তারপরেও আপনাদের থেকে একটু শুনি, কারণ আপনারা কতটুকু মনে রেখেছেন, কতটুকু বাসায় পড়েছেন, সেটাও কিন্তু জানার বিষয়। এখন দেখেন, 35 ধারার বিষয়বস্তু কী ছিল আমি সংক্ষেপে একটু আলোচনা করি। 35 ভাষার বিষয়বস্তু ছিল চুক্তি রদ বা বাতিল। চুক্তি রদ বা বাতিল, এখানে যদি প্রশ্ন আসে, চুক্তি রদ যদি আসে, বাতিল যদি আসে এবং রহিত, এই তিনটা শব্দের যে কোনো শব্দ যদি আসে, তাহলে সেক্ষেত্রে আপনাদের 35 ধারাকে অনুসরণ করতে হবে। 35 ধারাকে অনুসরণ করতে হবে। এখন এই 35 ধারাতে তিনটা ক্ষেত্রে আপনার চুক্তি বাতিল করা যায়, রদ করা যায়, রহিত করা যায়। তিনটা ক্ষেত্র কে কে বলতে পারবেন? একটু বলেন তো, কে কে বলতে পারবেন? কেউ কি পারবেন বলতে? জি বলবো। জি বলেন। প্রথমত, যদি চুক্তিটি বাতিলযোগ্য হয় বা বাদী কর্তৃক রদ ক্ষমতা দেওয়া থাকে, আর হ্যাঁ, দুই, যদি অবৈধ চুক্তি হয়, বাদী থেকে বিবাদীর দোষ বেশি হয়, এ ধরনের চুক্তি। আর তিন হচ্ছে অর্থ পরিশোধ করতে না পারে, তাহলে। হ্যাঁ, এই তিনটা ক্ষেত্রে আপনার চুক্তি রদ, রহিত বা বাতিল করা যায়। এখন দেখেন, আমরা 35 ধারা গতদিন মোটামুটি ভালো করে পড়িয়েছিলাম। এখন আমরা 35 ধারা থেকে আর একটু ডিপে যাব, যে এখানে মামলা করতে পারে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, পক্ষ হওয়ার প্রয়োজন নাই, স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। চুক্তি রোধের মামলা করতে হয় 1 বছরের মধ্যে, তামাদি আইনের 114 অনুচ্ছেদে বলা আছে। আর
চুক্তি রদ করা বা না করা এটা বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার। এখানে চুক্তি রোধের মোকদ্দমায় কোর্ট ফি প্রদান করতে হবে, অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি প্রদান করতে হবে বা আনুপাতিক হারে কোর্ট ফি প্রদান করতে হবে, এটা 35 ধারাতে বলা আছে। এখন ধরেন 35 ধারাতে আমি যেগুলো বললাম এইগুলো থেকে আপনার প্রশ্ন আসবে, আমি সংক্ষেপে বললাম কারণ গতিতে আমি পড়িয়েছি। এখন দেখেন 36 ধারাতে চলে যাব, কারণ আমাদের আজকে 39 ধারা এবং 42 ধারা এই দুইটা গুরুত্বপূর্ণ ধারা আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে। বিশেষ করে 42 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু ব্যাপক আলোচনা আছে। দেখেন 36 ধারাতে বলতেছে ভুলের জন্য বাতিল। আপনাদের একটা কথাই মনে রাখবেন যে শুধুমাত্র ভুলের কারণে চুক্তি বাতিল করা যায় না, শুধুমাত্র ভুলের কারণে চুক্তি বাতিল করা যায় না। তবে চুক্তি রদ করা যায় যদি চুক্তি না করলে পক্ষগণ যে অবস্থায় থাকতো চুক্তি রোধের পরও ঠিক সে অবস্থায় ফিরে যায়, যেন কখনো চুক্তি করা হয়নি। এখানে দেখেন যে ভুলের কারণে চুক্তি কী করা যায় না, রদ রহিত বাতিল করা যায় না। এখন যদি আপনাদের এমসিকিউতে প্রশ্ন আসে যে শুধু ভুলের কারণে চুক্তি কি বাতিল করা যায়, তখন আপনার লিটারালি কি উত্তর করবেন যে না, বাতিল করা যায় না। তারপরে কি উত্তর করবেন যে যদি বাতিল করার পরে পক্ষগণ আগে যে অবস্থায় ছিল, বাদী অথবা বিবাদী উভয়ই সেই অবস্থানে যদি ফিরে যায় বা সেই অবস্থানে যদি থাকে তাহলে চুক্তি বাতিল করা যায়। এখানে পূর্বের অবস্থান বজায় থাকা বলতে বোঝাচ্ছে বাদী এবং বিবাদী কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না, বাদী এবং বিবাদী কোনো পক্ষই কী হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এটাই বোঝাচ্ছে আপনার কততে, এই 36 ধারাতে। বা পূর্বের অবস্থান বজায় থাকা বলতে বোঝাচ্ছে যে বাদী এবং বিবাদী কোনো পক্ষই কী হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আমরা 36 ধারা পেয়ে গেলাম। 36 ধারাতে আমরা দুইটা প্রশ্ন পাইলাম। এখান থেকে যদি প্রশ্ন আসে ভুলের জন্য চুক্তি বাতিল কত ধারাতে বলা আছে, তাহলে আপনারা উত্তর করবেন কি 36 ধারাতে। এখন যদি প্রশ্ন আসে ভুলের জন্য কি চুক্তি বাতিল করা যায়, এইটা যদি প্রশ্ন আসে তাহলে এক কথায় উত্তর যে না, শুধু ভুলের জন্য চুক্তি বাতিল করা যায় না। 2 নম্বর পয়েন্টটা দেখেন যে বাতিল করা যাবে যদি পক্ষগণ পূর্বে চুক্তি করার পূর্বে যে অবস্থানে ছিল বাতিল করার পরে সে অবস্থানে থাকবে, বাতিল করার পরে সে অবস্থানে থাকবেন এবং তাদের মধ্যে কোনো পক্ষই কী হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। যদি কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয় তাহলে সেক্ষেত্রে কি করা যাবে, চুক্তি বাতিল করা যাবে। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। এখানে দুইটা জিনিস কি কি মুশফিক ভাই বলেন তো, বা আমরা 36 ধারায় কি কি পড়লাম একটু সংক্ষেপে বলেন। দেখেন আমি পড়াই এবং প্রশ্ন জিজ্ঞাসা করি কারণ যেন আপনাদের একটু চর্চা হয়ে যায়, আপনারা কতটুকু শিখেছেন আমি সেটা অনুভব করতে পারি। হ্যাঁ বলেন। প্রথমত হচ্ছে যে আপনার শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদ করা যায় না। হ্যাঁ তারপরে সেখানে হচ্ছে যে চুক্তি না করলে পক্ষগণ যে অবস্থায় থাকতো মানে বিরোধের পরেও সে অবস্থায় থাকতো, সে এখানে অবস্থায়। পক্ষগণ যে অবস্থায় থাকতে কোনটা বোঝাচ্ছে, মানে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না। জি দেখেন আমরা 36 ধারাতে এটা পাইলাম। এবার আমরা 37 ধারাতে চলে যাব। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসাবে বাতিলের প্রার্থনা, বিকল্প হিসাবে বাতিলের প্রার্থনা। এখন দেখেন যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসাবে বাতিলের প্রার্থনা। এখানে বলতে বোঝাচ্ছে লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়েরকারী বাদী
বিকল্প হিসাবে চুক্তি রোধের প্রার্থনা যদি করতে পারে, যদি চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন না হয়। এখন দেখেন, যে চুক্তিটা করা হয়েছে সেই চুক্তিটা যদি আপনার সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা না যায়, সেক্ষেত্রে কি করা যাবে? আপনার বাতিল করার জন্য প্রার্থনা করতে পারে। লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়েরকৃত বাদী বিকল্প হিসাবে চুক্তি রোধের প্রার্থনা করতে পারে। সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, আদালত অস্বীকৃতি হয়, তখন বাদী বিকল্প হিসাবে চুক্তির রোধ চাইতে পারে। এখন ধরেন যে মুন্নি একটা মামলা করছে, একটা চুক্তি করছে, ঠিক আছে, মুন্নি চুক্তি করছে সাবিনার সাথে। এখন এই চুক্তিটা আদালতের মাধ্যমে কার্যকর করা যাচ্ছে না, মানে মুন্নি পরবর্তীতে মামলা করছে চুক্তি কার্যকর করার জন্য, বিচারক খারিজ করে দিয়েছে। তখন মুন্নি কি করলো, যে যেহেতু চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে না, সেহেতু ওই চুক্তিটা বাতিল করা হোক, ভ্যানিশ করে দেওয়া হোক, ওই চুক্তির আর কোনো অস্তিত্ব যেন না থাকে। ঠিক আছে, যেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় না, ওই চুক্তিতে আমি রাইখা কি করব? ওই কাগজপত্র দিয়ে আমি কি করব? পরবর্তীতে সমস্যা হইতে পারে, সমস্যা ক্রিয়েট হইতে পারে। তখন কি করা হচ্ছে? তখন বলা হচ্ছে যে যেহেতু কার্য সম্পাদন করা যাচ্ছে না, তখন ওই চুক্তি কি হোক? বাতিল করা হোক। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝেন না এরকমের কেউ আছেন? বুঝেন না এরকমের কেউ আছেন? আরেকবার বলেন। হ্যাঁ, মুশফিক ভাই ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে। কি প্রতিষ্ঠান? আপনার একটা রেস্টুরেন্ট আছে। তা এই রেস্টুরেন্ট আপনি সৈকত ভাইয়ের কাছে বন্দুক রাখলেন, এখন এই যে বন্দুক নামার যে চুক্তি সম্পাদন হইল, এই চুক্তি আপনার মুশফিক ভাই আর সৈকতের মাঝে হয়েছে। এখন এই চুক্তিতে আপনার মুশফিক ভাই পরবর্তীতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করেছে কোর্টে। যখন মামলা করেছে, তখন বিচারক এই চুক্তিপত্র এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা দেখছে যে এই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা পসিবল না। যখন পসিবল না, তখন এই চুক্তি কার্য সম্পাদনের মামলাটা বিচারক খারিজ করে দিয়েছে। যখন খারিজ করে দিয়েছে, তখন মুশফিক ভাই বলতেছে, যেহেতু আমাদের চুক্তিপত্রটা খারিজ হয়ে গেছে বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হয়ে গেছে, তখন আমরা এই চুক্তিপত্র রেখে কি করব? আমাদের এই চুক্তিপত্রটা বাতিল ঘোষণা করা হোক, রদ ঘোষণা করা হোক, রহিত করা হোক, বা এই চুক্তিপত্রের ভবিষ্যতে আর কোনো কার্যকারিতা নাই, বা এইটা কোনো আদালতে গ্রহণযোগ্য নয়, বা এই ধরনের চুক্তিপত্র ভবিষ্যতে আর ব্যবহার করা যাবে না, ওই চুক্তিপত্রটাকে ভ্যানিশ করে দেওয়া হোক। এইটাই হলো মূল কথা। তাহলে আমি একটু সামারি করি, যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয় বা খারিজ হয়ে যায়, তখন কি করতে পারে? বিকল্প হিসাবে ওই চুক্তিপত্রটা বাতিলের প্রার্থনা করা যায়। এইটাই ৩৭ ধারার মূল কথা। এইবার বুঝেছেন? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। জি, এইবার ধরেন ৩৬ ধারা ৩৭ ধারা, দুইটা ধারার টাইটেল খুব গুরুত্বপূর্ণ, ৩৮ ধারার টাইটেলটাও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ৩৬, ৩৭, ৩৮, ৩২, ৩৩, ৩৪ এই টাইটেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুজার টাইটেল উঠাই দিয়ে বলবে কত ধারাতে বলা আছে, ডাইরেক্ট টাইটেল উঠাই দিয়ে বলবে কত ধারাতে বলা আছে। প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন এই সব জায়গা থেকে আসে। ঠিক আছে, সো খুবই কেয়ারফুলি এই টাইটেলগুলো মুখস্থ করবেন। আমার প্রত্যেকটা কথা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে পড়বেন। আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করবেন। প্রত্যেকে বাসায় মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পড়বেন এখন থেকে, কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা, এর কিন্তু কম কিন্তু পড়া যাবে না। আর যাদের একটু মনে হয় যে তারা একটু উইকনেস আছে,
আইনের প্রতি, তারা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়বেন। বা যারা একটু আইনটা ভালো বুঝেন, যা একটু এক্সপার্ট আছেন, তারা মিনিমাম 2 ঘন্টা পড়বেন। আর যারা মনে হচ্ছে যে না আমার আরেকটু ভালো করা উচিত, তারা মিনিমাম 4 ঘন্টা পড়বেন। তারপরে যখন টাইম বাড়ানো লাগবে আমি তখন বলবো, তখন সময় বাড়াবেন। দেখেন, অপর পক্ষকে ক্ষতিপূরণের আদেশ, ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া। এখন দেখেন, চুক্তি রদ যার পক্ষে করা হয়, চুক্তি রদ যার পক্ষে করা হয়, আদালত ন্যায় বিচারের সাথে উক্ত পক্ষকে নির্দেশ দিতে পারেন অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের জন্য। তাহলে দেখেন, চুক্তি রদ যার পক্ষে করা হচ্ছে, সেই পক্ষ ক্ষতিপূরণ দিচ্ছে অপর পক্ষকে। আমি একটু আগে বললাম যে মুশফিক ভাই আর সৈকত ভাইয়ের মধ্যে কি হয়েছে, একটা চুক্তি সম্পন্ন হয়েছে একটা রেস্টুরেন্ট নিয়ে। এখন ওই চুক্তিটা মুশফিক ভাই পরবর্তীতে দাবি করেছে কি, যে চুক্তিটা রদ রহিত বাতিল করা হোক। এখন এই চুক্তিটা রদ রহিত বাতিল করার জন্য সৈকত ভাইয়ের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা প্রদান করবেন মুশফিক ভাই। তাহলে আদালত নির্দেশ দিবেন যে চুক্তি রদ যার পক্ষে করা হয়েছে, সেই পক্ষ অপর পক্ষকে কি করবেন, ক্ষতিপূরণ প্রদান করবেন। এখন যদি চুক্তি রদ সৈকত ভাইয়ের পক্ষে করা হয়, তাহলে মুশফিক ভাইকে কি করবেন, ক্ষতিপূরণ প্রদান করবেন। এখন ধরেন 38 ধারাতে একটা আমি প্রিন্সিপাল লিখে দিব, এইটা আপনারা একটু লিখে নেন। ওয়ান হু, ওয়ান হু সেক SEEK সেক ইকুইটি, SEEK হ্যাঁ, সেক ইকুইটি, EQUITY, ইকুইটি মাস্ট ডু ইকুইটি। ওয়ান হু সেক ইকুইটি মাস্ট ডু ইকুইটি। লিখেছেন? ডিপয় লিখেছ? জি স্যার, লিখছে স্যার। সাবিনা লিখেছেন? জি স্যার। একের বানানটা কি SEEK না? হ্যাঁ, SEEK। ওয়ান হু সিক ইকুইটি মাস্ট ডু ইকুইটি। এখন এই প্রিন্সিপালটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারাতে প্রতিফলিত হয়েছে? এইটা হবে 38 ধারাতে। ঠিক আছে, এটা 38 ধারাতে প্রতিফলিত হয়েছে। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে হু সিক ইকুইটি মাস্ট ডু ইকুইটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারাতে প্রতিফলিত হয়েছে, তাহলে আপনারা উত্তর করবেন কি 38 ধারাতে। এই হু সিক ইকুইটি মাস্ট ডু ইকুইটি এর বাংলাটা হলো বা সহজ ভাষায় হলো যে সমতা চাই, যে ন্যায় বিচার চাই, যে সমতা চাই, তাকে অবশ্যই কি করতে হবে, এই সমভাবে বা ন্যায় বিচার প্রতিষ্ঠা তাকেও করতে হবে। ঠিক আছে, এইটাই শুধুমাত্র এখান থেকে এইটুকু মনে রাখবেন যে হু সিক ইকুইটি মাস্ট ডু ইকুইটি, এইটা বলা আছে 38 ধারাতে। আর 38 ধারাতে বলা আছে যে যার পক্ষে চুক্তি রদ করা হবে, সেই পক্ষ অপর পক্ষকে কি করবেন, ক্ষতিপূরণ প্রদান করবেন। ঠিক আছে, 38 ধারা বুঝতে পেরেছেন? ধারা কি বুঝতে পেরেছেন? আরেকবার একটু সংক্ষেপে বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে সৈকত ভাই, দেখেন একজন ব্যক্তি চুক্তি রদ করার জন্য, ধরেন চুক্তি রদ করার জন্য কি করেছে, আদালতে আবেদন করেছে। তখন আদালত কি করলো, হ্যাঁ ঠিক আছে তুমি আবেদন করেছো চুক্তি রদের, আমি চুক্তি রদ করে দিচ্ছি। কিন্তু এই চুক্তি রদ করা বলতে কি বোঝাচ্ছে, চুক্তি রদ করা বলতে বোঝাচ্ছে যে
চুক্তিটা পুরোপুরিভাবে ভ্যানিশ করে দেওয়া, বাতিল করে দেওয়া। দেখুন ধরেন যে বিচারক বলতে ঠিক আছে, তোমার পক্ষে আমি চুক্তি রদ করে দিচ্ছি। তাহলে এই চুক্তি রদ করার ফলে অপর পক্ষর যে ক্ষতি হয়েছে বা যে ক্ষতি হবে, এই ক্ষতির জন্য আপনাকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আর এইটাই হলো বলতেছে 38 ধারাতে, এইটাই বলতেছে জি, 38 ধারাতে। জি জি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে দেখেন, কোর্ট মে রিকোয়ার পার্টি রেসিস্টিং টু ডু ইকুইটি, এটা হলো 38 ধারার টাইটেল। তাহলে আমরা 36 ধারাতে কি পাইলাম, যে ভুলের জন্য চুক্তি বাতিল। 37 ধারাতে পাইলাম বিকল্পভাবে বাতিলের প্রার্থনা। আর 38 ধারাতে পাইলাম যে ক্ষতিপূরণ। তাহলে 36 ধারাতে ভুল, 37 ধারাতে বিকল্প, আর 38 ধারাতে ক্ষতিপূরণ। এই তিনটা ধারা এইভাবে একটু কি করবেন, মুখস্থ করবেন, অবশ্যই মুখস্থ করবেন। 32, 33, 34, 36, 37, 38 আর 31 আর 35, এই দুইটা ধারা তো 3 স্টার করে, এই দুইটা ধারা 3 স্টার করে, এইগুলোও ধরেন যে 2 স্টার 3 স্টার, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 35 থেকে 38 ধারা আর 39 থেকে 43 ধারা, 42 ধারা এই পর্যন্ত, 31 থেকে 42 ধারা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখান থেকে মিনিমাম আপনারা 2টা থেকে 3টা প্রশ্ন কমন পাবেন, পিলিতে কমন পাবেন। মিনিমাম 2টা থেকে 3টা প্রশ্ন কমন পাবেন, এর মধ্যে কোনো ভুল নাই। ঠিক আছে, তাহলে এবার আমরা 39 ধারাতে চলে যাই। দেখেন 39 ধারাতে বলতেছে যে আপনার যখন দলিল বাতিলের আদেশ দেওয়া যায়, চুক্তি রদ, আমরা এত সময় বললাম যে চুক্তি রদ করা, আমরা এখন দেখবো যে চুক্তি যখন দলিল, চুক্তি রদ রহিত বাতিল করা 35 ধারাতে, আর আমরা 39 ধারাতে পড়ব দলিল বাতিলের আদেশ দেওয়া যায়। দলিল, এত সময় ছিল চুক্তির মধ্যে ছিলাম, আমরা এখন দলিলে প্রবেশ করলাম। এখন ধরেন যে অনেক ধরনের দলিল আছে না বাংলাদেশে, প্রচুর পরিমাণে রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক ধরনের দলিল আছে, যেগুলো আপনার অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে বা ওই দলিলগুলোর কোনো কার্যকারিতা নাই। এখন ধরেন যে দলিল বাতিল আদালত কখন করতে পারে, দলিল বাতিল আদালত কখন করতে পারে, আর দলিল বাতিলের ইংরেজিটা কি, ইংরেজিটা হলো ক্যান্সেলেশন। ক্যান্সেলেশন 39 ধারাতে বলতেছে ক্যান্সেলেশন মে বি অর্ডার্ড, ক্যান্সেলেশন মে বি অর্ডার্ড। এখন ধরেন যে আদালত 2টা ক্ষেত্রে কি করতে পারে, দলিল বাতিল করতে পারে। আদালত 2টা ক্ষেত্রে দলিল বাতিল করতে পারে। এখন ধরেন 1 নম্বরটা দেখেন, দলিল যদি বাতিল বা বাতিলযোগ্য হয়, দলিল বাতিল বা বাতিলযোগ্য হয়, আমরা 1 নম্বরটা পাইলাম। 2 নম্বরটা যদি বাদীর উপযুক্ত আশঙ্কা থাকে যে এরূপ দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে তার গুরুত্বপূর্ণ ক্ষতি হয়ে যাবে বা গুরুত্বপূর্ণ তার ক্ষতি হবে। তাহলে আমরা 35 ধারার প্রথম পয়েন্ট কি ছিল, 35 ধারার প্রথম পয়েন্ট ছিল বাতিল বা বাতিলযোগ্য, বাতিলযোগ্য বাদী কর্তৃক রদযোগ্য। আর 39 ধারার 1 নম্বর পয়েন্ট আসতেছে দলিল বাতিল বা বাতিলযোগ্য। তাহলে আপনারা 35 ধারার 39 ধারার 1 নম্বর পয়েন্টের মধ্যে পার্থক্য করবেন কিভাবে, যে 35 ধারা শুরু হয়েছে বাতিলযোগ্য এবং বাদী কর্তৃক রদযোগ্য, আর 39 ধারার 1 নম্বর পয়েন্ট বলতেছে যে বাতিল বা বাতিলযোগ্য, বাতিল বা বাতিলযোগ্য। তাহলে 39 ধারা শুরু হয়েছে কি দিয়ে, বাতিল দিয়ে, আর 35 ধারা শুরু হয়েছে বাতিলযোগ্য দিয়ে। এই 2টা ধারার মধ্যে আপনাদের পরীক্ষাতে হিউজ পরিমাণে প্রশ্ন আসে এবং মারাত্মক ধরনের একটা কনফিউশন ক্রিয়েট হয়। আমি চাচ্ছি যে আপনাদের যেন এই ধরনের কনফিউশনে অন্তত আপনারা না ভুগেন।
আপনারা না ভোগেন। আমি 31 ধারা যে গ্রাউন্ডস আছে এই গ্রাউন্ডসটা আমি বাদ দিলাম, আমি সেপারেট করে নিলাম। সেপারেট করে আমি 35 ধারা আর 39 ধারার গ্রাউন্ডসগুলো আগে ডিফারেন্স করে নিব। ডিফারেন্স করে দেখেন যে 35 ধারার 1 নম্বর পয়েন্টে বলতেছে যে বাতিলযোগ্য বা বাদী কর্তৃক রদযোগ্য, আর 35 ধারাতে 39 ধারাতে বলতেছে বাতিল বা বাতিলযোগ্য। তাহলে দুইটা ধারার মধ্যে কিন্তু আপনার এই সূক্ষ্ম একটা পার্থক্য আছে। 35 ধারাতে শুরু হয়েছে বাতিল যোগ্য দিয়ে, আর 39 ধারাতে শুরু হয়েছে বাতিল দিয়ে, বাতিল বা বাতিল যোগ্য। আপনারা ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা? ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার, ক্লিয়ার হয়ে গেছে। জি, তাহলে দেখেন এবার আমি যাচ্ছি যে আপনারা দেখেন 39 ধারাতে দুইটা ক্ষেত্রে দলিল বাতিল করা যায়। দুইটা ক্ষেত্রে কি করা যায়? দলিল বাতিল করা যায়। এক নম্বরটা হলো যে দলিলটি যদি বাতিল বা বাতিলযোগ্য হয়, দুই নম্বরটা যদি ওই রকমের ওই দলিলটা অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে কোনো ব্যক্তির গুরুতরভাবে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এক নম্বরটা হলো যে বাতিল বা বাতিলযোগ্য, দুই নম্বরটা হলো যে ওইভাবে যদি দলিলটা ছেড়ে দেওয়া হয় তাহলে দলিল কি হবে? কোনো পক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে? তাহলে দুইটা পয়েন্ট দুইটা পয়েন্ট একটু বলো তো, একটু জোরে জোরে বলো তো। স্যার হ্যাঁ, 39 ধারা যে দুইটা ক্ষেত্রে দলিল বাতিল করা যায় এই দুইটা পয়েন্ট একটু বলো। মুন্নি বলতে পারবেন? একটা হচ্ছে আপনার বাতিলযোগ্য আর একটা হচ্ছে বাতিলযোগ্য অবস্থায় এটা ছেড়ে দেওয়া হলে ওই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। বাতিল যোগ্য না, আমি কিন্তু এত সময় এটাই বুঝাইলাম যে বাতিল বা বাতিল যোগ্য। 39 ধারার 1 নম্বর পয়েন্ট জি, শুরু জি। হয়েছে বাতিল বা বাতিল যোগ্য দিয়ে, আর 35 বাতিলযোগ্য। ধারার 1 নম্বর পয়েন্ট শুরু হয়েছে বাতিল যোগ্য বা বাদী কর্তৃক রদযোগ্য। আবার বলেন। বাতিল বা বাতিল হওয়ার যোগ্য। বাতিল বা বাতিল যোগ্য। আচ্ছা আচ্ছা, বাতিল বা বাতিলযোগ্য। হ্যাঁ, এটা 39 ধারার 1 নম্বর পয়েন্ট। আর 39 ধারার 2 নম্বর পয়েন্ট হলো যে দলিলটা যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? গুরুতর ক্ষতির সম্মুখীন হবেন। ক্ষতিগ্রস্ত। ঠিক আছে? এইটা হলো। তাহলে ওই 39 ধারাতে মামলা করতে পারে কে? যে কোনো ব্যক্তি, যে ব্যক্তির ওই দলিল অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এখন ধরেন এই এই 39 ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি কি করতে পারে? দলিল বাতিল বা দলিল বাতিলের জন্য মামলা দায়ের করতে পারেন। এখন কে করতে পারে? যে কোনো ব্যক্তি বলতে আবার যে কোনো ব্যক্তি না, ওই যে দলিল বাতিলের জন্য মামলা করবে ওই দলিলটা যদি এইভাবে থাকে তাহলে ওই ব্যক্তির জন্য গুরুতর ক্ষতির কারণ হইতে হবে, তখনই সেই ব্যক্তি কি করতে পারবেন? মামলা দায়ের করতে পারবেন। এখন ধরেন এই দলিল বাতিল করা আদালতের কি বিবেচনামূলক ক্ষমতা। দলিল বাতিল করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদালতের কোন ধরনের ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। হ্যাঁ, আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এখন ধরেন এই যে এখানে কিন্তু কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরেম, কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরেম। আর দলিল বাতিলের জন্য মামলা দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। এটা বলা আছে আপনার 91 অনুচ্ছেদে, তামাদি আইনের 91 অনুচ্ছেদে বলা আছে যে দলিল বাতিলের জন্য মামলা করতে হবে কত দিনের মধ্যে? 3 বছরের মধ্যে। দলিল বাতিল করার জন্য 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। দলিল বাতিলের মামলায় কোর্ট ফি দিতে হবে কি? অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দিতে হবে।
এখন ধরেন যে যে দলিলটা বাতিল করা হয়েছে, যে দলিলটা বাতিল করা হয়েছে বা হবে, ওই দলিলটা যদি রেজিস্ট্রিকৃত হয় বা নিবন্ধিত হয়, দলিল যদি রেজিস্ট্রিকৃত বা নিবন্ধিত যদি হয়, তাহলে বাতিল করার পরে ওই বাতিলের একটা আদেশ আপনার কি করতে হবে, যে রেজিস্ট্রি অফিসে আপনার ওটা রেজিস্ট্রি করা হয়েছিল সেই রেজিস্ট্রি অফিসে পাঠাইতে হবে। যদি দলিলটা যদি আপনার রেজিস্ট্রিকৃত না হয় তাহলে কিন্তু দরকার নাই। যেমন ধরেন আলামিন ভাই ডেমরা রেজিস্ট্রি অফিসে, ভূমি রেজিস্ট্রি অফিসে একটা দলিল রেজিস্ট্রি করেছিল, তা পরবর্তীতে 39 ধারাতে আপনার দলিলটা বাতিল করা হয়েছে। দলিলটা কিন্তু আলামিন ভাইয়ের যে দলিল ওইটা কিন্তু রেজিস্ট্রি করা ছিল। এখন বাতিলের যে আদেশনামা বা ডিগ্রি, এইটা ডেমরা যে ভূমি রেজিস্ট্রি অফিস আছে ওইখানে পাঠাইতে হবে। এখন কথা হলো আলামিন ভাই যে দলিলটা রেজিস্ট্রি করেছিল বা যে দলিলটা ক্রিয়েট করেছিল ওইটা যদি রেজিস্ট্রিকৃত না হয়, যদি রেজিস্ট্রিকৃত না হয় তাহলে কিন্তু আপনার কি করতে হবে না, ওই ভূমি রেজিস্ট্রি অফিসে মানে ডেমরা ভূমি রেজিস্ট্রি অফিসে পাঠানোর কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? কে বুঝেন নাই বলেন। দলিল বাতিলে আমি প্রশ্ন দিই, আপনারা বলেন, উত্তর দেন। দলিল বাতিলের মামলা দায়ের করতে হয় কত দিনের মধ্যে? জোরে জোরে বলবেন, যেই বলবেন জোরে বলবেন। 3 বছরের মধ্যে। কত অনুচ্ছেদে বলা আছে? আমাদের হচ্ছে যে আপনারা যেই বলবেন একটু জোরে বলবেন, আবার বলেন। মামলা করা যায় 3 বছরের মধ্যে, আর এটা বলা আছে তামাদি আইনে 91 অনুচ্ছেদে। ইয়েস। তাহলে দেখেন আমরা 39 ধারা থেকে যে যে বিষয়গুলো পাইলাম, আমি আবার সংক্ষেপে বলতেছি, আপনারা খুব মনোযোগ সহকারে একটু শুনেন, ঠিক আছে? মনোযোগ সহকারে শুনেন। ডিপয় চলে গেল, আমি ক্লাস রেকর্ড হচ্ছে। দেখেন 39 ধারাতে দলিল বাতিলের কথা বলা হয়েছে। বাতিলের ইংরেজিটা ক্যান্সেলেশন মে বি অর্ডার্ড। দুইটা ক্ষেত্রে দলিল বাতিল করা যায়, একটা দলিলটি যদি বাতিল বা বাতিলযোগ্য হয়, আর 2 নম্বর পয়েন্ট দলিলটা যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে যদি কোনো ব্যক্তির কি হয় মারাত্মকভাবে বা গুরুতরভাবে ক্ষতির সম্মুখীন হইতে পারে, তাহলে কি করা যায়, দলিল বাতিল করা যায়। এখন ধরেন এই ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি মামলা করতে পারে যার দলিলটা অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে সে ক্ষতিগ্রস্ত হইতে পারে। আর এখানে আপনার যদি ওই যে দলিলটা বাতিল করা হচ্ছে ওইটা যদি রেজিস্ট্রিকৃত হয়, তাহলে যে রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করা হয়েছে সেই রেজিস্ট্রি অফিসে ওই দলিল বাতিলের যে ডিগ্রি প্রদান করা হয়েছে ওই ডিগ্রির একটা কপি পাঠাইতে হবে। আর যদি রেজিস্ট্রিকৃত না হয় তাহলে আর দরকার নাই। এখন ধরেন কোর্ট ফি প্রদান করতে হবে অ্যাড ভ্যালোরেম, আর এটা আপনার মামলা করতে হবে দলিল বাতিলের 3 বছরের মধ্যে 91 অনুচ্ছেদে বলা আছে। আর এইখানে 39 ধারায় বিচারক কি কি আদেশ প্রদান করতে পারে, যেমন দলিলটা বাতিল করতে পারে, বাতিলযোগ্য হিসাবে ঘোষণা করতে পারে, আর দলিলটিকে অপর পক্ষের ওপরের আদেশ দিতে পারেন, দলিলটিকে বাতিল করতে পারেন। ঠিক আছে, তাহলে বাতিল বা বাতিল যোগ্য বলে ঘোষণা করতে পারেন, দলিলটিকে বাতিল করতে পারেন, দলিলটা ওপরের এটা ঘোষণা করতে পারেন বা আদেশ প্রদান করতে পারেন। এই যে আপনার 39 ধারাতে 39 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, 39 ধারা খুবই গুরুত্বপূর্ণ।
এই 39 ধারার মধ্যে থেকে কোনো জিনিস কি বুঝেন না, এরকম কেউ আছেন? 39 ধারা বুঝেন না এরকমের কেউ আছেন, বা কোনো কিছু বুঝেন নাই? বা আমি কি আবার কোনো একটা পয়েন্ট কি বলবো বা বলতে হবে? আশা করতেছি বলতে হবে না, আপনারা সবাই বুঝেছেন। পরীক্ষাতে যদি 25-এর কম পান তখন কিন্তু পানিশমেন্ট হবে, ঠিক আছে? ধরেন যে দলিল, আমরা 40 ধারাতে চলে যাচ্ছি, যে দলিল আংশিকভাবে বাতিল করা যেতে পারে। তাহলে কোনো দলিল আংশিকভাবেও বাতিল করা যাইতে পারে যদি দলিলে এক বা একাধিক অধিকার থাকে, তবে আদালত উপযুক্ত ক্ষেত্রে আংশিক বাতিল বা আংশিক বহাল রাখতে পারে। এইটা আপনার 40 ধারাতে বলা আছে। তাহলে কি দলিল কি আংশিকভাবে বাতিল করা যেতে পারে? এটা যদি প্রশ্ন আসে উত্তর করতে পারবেন না? পারবেন উত্তর করতে? জি। দলিল আংশিকভাবে বাতিল করা যায়, আংশিকভাবে বহাল রাখা যায়। আমাদের সেশনটা হয়তো শেষ হয়ে যাবে, আপনারা সেশনটা শেষ হওয়ার সাথে সাথে যতজন আছেন প্রত্যেকেই আবার যুক্ত হবেন, খুব দ্রুত যুক্ত হবেন। ধরেন যে পক্ষের দলিল, আমরা চলে যাচ্ছি 41 ধারাতে, যে পক্ষের দলিল বিলোপ করা হয়েছে সে পক্ষের ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা। আমরা 38 ধারা বললাম না যে ক্ষতিপূরণের চুক্তি বাতিলের, আপনার পরবর্তীতে ক্ষতিপূরণ দেওয়ার? এই 48 ধারার 41 ধারা প্রায় সেম। বিশেষ ক্ষেত্রে আদালত দলিল বাতিল করার আদেশ দিতে পারেন। অপর পক্ষকে এই আদেশ দানের পাশাপাশি অপর পক্ষকে বা ক্ষতিগ্রস্ত পক্ষকে ন্যায় বিচারের স্বার্থে, কিসের স্বার্থে? ন্যায় বিচারের স্বার্থে। ন্যায় বিচারের স্বার্থে কি করতে পারেন? আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ প্রদান করতে পারেন। তাহলে 38 ধারা আর 41 ধারা একদম সেম। তাহলে 41 ধারাতে কিসের কথা বলা হচ্ছে? ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে। আর 38 ধারাতেও ক্ষতিপূরণের কথা বলা হয়েছে। আর 40 ধারাতে বলতেছে কি, যে আংশিকভাবে চুক্তি, আংশিকভাবে দলিল বহাল রাখা যায় এবং আংশিকভাবে দলিল বাতিল করা যায়। তাহলে আমাদের 40 পর্যন্ত শেষ হয়ে গেল, 41 পর্যন্ত শেষ হইলো। আমরা সেশনটা এখনই শেষ করব, শেষ করে আমরা 42 ধারা থেকে শুরু করব, ঠিক আছে? পরবর্তী সেশনে আমরা শুধুমাত্র 42 ধারাটা পড়ব। এই 42 ধারা পড়তেই কিন্তু আমাদের হিউজ টাইম চলে যাবে। 42 ধারাটা অনেক বড়, আর 42 ধারাটাকে প্রত্যেক বছর মিনিমাম একটা প্রশ্ন আসেই। সো আমাদের 42 ধারাটা ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে। আমরা আজকে 44 ধারা পর্যন্ত পড়াবো, ঠিক আছে? আমি সেশন শেষ হলে আমি এখনই দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি, আপনারা খুব দ্রুত আসেন।